সংকট নিরসনের সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের সাথে পৃথক বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। সংলাপেই সমাধান দেখছে জামাত, নির্বাচনী রোডম্যাপ এবং সংস্কার একসাথে ঘোষণা দাবি এনসিপির। সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সন্ধ্যায় তার বাসভবন যমুনায় তার সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। বিএনপির পক্ষ থেকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে আজই প্রধান উপদেষ্টার সাথে পূর্ব নির্ধারিত বৈঠকে বসবে জামায়াত ইসলামীও। এর আগে বৈঠকের জন্য যমুনায় বিএনপির প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াত ইসলামী নেতাদের যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। বিএনপি ও জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার পৃথক বৈঠকে দেশে চলমান উদ্ভূত পরিস্থিতি সহ সার্বিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকে নির্বাচন, বিচার, সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয় বিশেষভাবে গুরুত্ব পাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন ৭টায় তাদেরকে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শনিবার রাতে বৈঠকের বিষয়টি জানানো হয় বলে নিশ্চিত করেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। যমুনায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান। মুকসিমুল, বৈঠকে বিএনপির এবং জামাতের পক্ষ থেকে কত সদস্য যেতে পারে জানতে পেরেছেন কিনা, আর কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ রাইসুল, বৈঠকটি আসলে শুরু হবে, দুটি বৈঠক এখানে হবে। প্রথম বৈঠকটি হবে বিএনপির সঙ্গে এবং এর পরের বৈঠকটি হবে জামাত ইসলামীর সঙ্গে। তো প্রথম বৈঠকটি শুরু হবে সন্ধ্যা ৭:৩০ এবং আমরা যতটুকু জানতে পেরেছি পরে জামাতের সঙ্গে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেটি রাত ৮টায় অনুষ্ঠিত হবে এবং জামাতের বৈঠকে মোট দুজন অংশগ্রহণ করবেন, অর্থাৎ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এই দুইজন অংশ নেবেন। এবং বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি হবে সেই বৈঠকে আমরা যতটুকু জানতে পেরেছি মোট ৪ জন উপস্থিত হবে এবং সেই ৪ সদস্যের যে প্রতিনিধি দলটি বিএনপি, তারা সবাই স্থায়ী কমিটির সদস্য এবং স্থায়ী কমিটির সদস্যর মধ্যে এই ৪ জনের নেতৃত্ব দেবে হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন এবং একই সঙ্গে আরও সঙ্গে থাকবেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ এবং এছাড়া মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ৪ জনের কথা শোনা হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই বৈঠকটিতে মূলত এই দুটি দলই নির্বাচনের একটি রোডম্যাপের দাবি জানাবে এবং সেই সঙ্গে হয়তো তারা প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে চান এরকম একটি গুঞ্জন যেটি শোনা যাচ্ছে, যেটি সর্বপ্রথম নাহিদ ইসলাম বলেছিলেন, সে ব্যাপারেও হয়তো প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করবেন এবং প্রধান উপদেষ্টাকে যতটুকু ধারণা করা হচ্ছে নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ যেমন দল দুটি চাবে এবং একই সঙ্গে হয়তো তারা প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার একটি আহ্বান জানাতে পারেন এবং সেই সঙ্গে যতটুকু জানা যাচ্ছে বা মনে হচ্ছে তাতে প্রধান উপদেষ্টার সঙ্গে তার উপদেষ্টা পরিষদেরও আরও ২-১ জন থাকতে পারে এবং বৈঠক দুটি শেষ হলে কি বিষয় নিয়ে আলোচনা করবে সেটি এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেটি প্রধান উপদেষ্টার বাসভবন হিসাবে ৫ আগস্টের পর থেকে ব্যবহৃত হচ্ছে, তো সেখান থেকে আসলে ব্রিফিং করা হবে। সেই ব্রিফিংয়ে হয়তো আসলেই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, প্রধান উপদেষ্টা আসলে থাকতে সম্মত হচ্ছেন নাকি তিনি পদত্যাগ করতে চাচ্ছেন, সে বিষয়টি স্পষ্ট হবে এবং সেনাবাহিনী, রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা একসঙ্গে সামনের দিনে নির্বাচন পর্যন্ত কীভাবে একীভূত হয়ে কাজ করতে পারে সেটি নিয়েও রাজনৈতিক দলগুলো আলোচনা করবে। কেননা আমরা যতটুকু জেনেছি যে গত কয়েকদিনে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং সরকারের উপর এক ধরনের চাপ সৃষ্টি হচ্ছে, যে কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিছু ব্যাপারে হতাশ হয়েছেন এবং কিছু জায়গায় তিনি খানিকটা খুব
ক্ষিপ্ত ছিলেন এবং যে কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠকটি মূলত সর্বপ্রথম বৃহস্পতিবার নাহিদ ইসলাম দেখা করেন এবং ওই রাতেই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি প্রধান উপদেষ্টাকে ফোন করেছিলেন এবং তারা উভয়ই বলেছেন যে এরকম একটি সংকটপূর্ণ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিভাবে একসঙ্গে কাজ করা যায় এবং কিভাবে সামনের দিনে নির্বাচন পর্যন্ত সংস্কারের রোডম্যাপ বিচারের প্রক্রিয়া কিভাবে চলবে এবং সেই সঙ্গে একটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেটি বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, সেই ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোন সময় সেই নির্বাচনটি হবে, একেবারে ডিসেম্বরে হবে কিনা কিংবা কোনো কারণে দেরি হবে কিনা সেটি নিয়ে বিএনপি গত কয়েকদিন ধরে বলছে, শুরু থেকেই বলছে স্পষ্ট একটি তারা রোডম্যাপ চায়। তো যতটুকু ধারণা করা হচ্ছে বিএনপি সেই নির্বাচনের রোডম্যাপটি চাইতে পারে। তো এই হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান দুটি রাজনৈতিক দলের বৈঠকের আগের খবর। জানছিলাম যমুনায় বৈঠকের খবর। নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করতে চায় না জামায়াত ইসলামী, বরং সহায়তা করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে দলটির শুরা অধিবেশনে তিনি এমনটি জানান। জামায়াত আমির বলেন, গত কয়েকদিনের ঘটনায় জামায়াত ইসলামী বিচলিত না হলেও সতর্ক দৃষ্টি রাখছে। এমন পরিস্থিতিতে জামায়াত ইসলামী চুপ করে বসে থাকতে পারে না। জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া কোনো অবস্থায় সমীচীন হবে না বলে মন্তব্য করেন জামায়াতের আমির। অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বদলীয় বৈঠক আয়োজন করারও আহ্বান জানিয়ে তিনি বলেন, আলাপ আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে জানিয়ে জামায়াত আমির বলেন, সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে। মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, বিশেষ করে ভোটের অধিকারকে একেবারেই কেড়ে নেওয়া হয়েছিল। প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান। আমরা বারবার বলেছি, তাই তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই। আমরা তাকেও বাধ্য করতে চাই না। আমরা কেন বাধ্য করতে যাব? কারণ তিনি তো সকল দলের দ্বারা সমর্থিত। আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি। তিনি তো জোর করে নেননি আমাদের কাছ থেকে। তিনি তো আমাদের প্রতিপক্ষ না। জুলাই হত্যাকাণ্ডের বিচার, নির্বাচনী রোডম্যাপ এবং সংস্কারের বিষয়গুলো একসাথে ঘোষণার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর বাংলা মোটরের দলের কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির এই সংবাদ সম্মেলন নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচনের সরকার নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত সময়ে নানা অনাচারের মৌলিক সংস্কারেরও দায়িত্ব তাদের। সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বলা হয়, দুই উপদেষ্টার সাথে তাদের দলের কোনো সম্পর্ক নেই, তবে গণঅভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়নে তারা দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা তাদের। কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি এবং 5ই আগস্টের পর বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, জুলাই ঘোষণাপত্র এবং বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাজশাহী ও রংপুর বিভাগের তারুণ্যের সমাবেশ চলছে বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সেখানে রয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, তারুণ্যের সমাবেশ কোন পর্যায়ে আছে, কে বক্তব্য দিচ্ছেন? আমি বাকিদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করব। বৃষ্টি হয়েছে, জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিকরা হাজার হাজার নেতাকর্মী এখনো এই সেন্ট্রাল সফল হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ধারণা করা হচ্ছে যে আধা ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে বগুড়ায়। সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় বৃষ্টি হয়েছে। এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা থেকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য মূলত দুটি উদ্দেশ্যকে সামনে রেখে বিএনপির 3 সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল 4 বিভাগীয় শহরে এই ধারাবাহিক কর্মসূচির আয়োজন করেছে। যে নতুন যে 4 কোটি ভোটার রয়েছে তারা এই
নতুন 4 কোটি ভোটারকে আগামী নির্বাচনে বিএনপির দিকে তারা টানতে চান এবং অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার চাপে রাখতে চান। এই সামনে রেখে অপেক্ষায় আছে, উপেক্ষা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল খান এখানে বক্তব্য রাখবেন। এছাড়া দলের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, উপস্থিত যুব দলের। জানছিলাম তারুণের সমাবেশের খবর। সিলেট সীমান্ত দিয়ে আরও 21 জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সকালে কানাইঘাট সীমান্তের সনাতন পুঞ্জি এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়। পরে 19 বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করে। এদের মধ্যে 12 জন পুরুষ, 4 নারী এবং 5 শিশু রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর আগে চলতি মাসে 14 মে একই উপজেলার 8 গ্রাম সীমান্ত দিয়ে 16 জনকে পুশ ইন করেছে বিএসএফ। জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামে 3য় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এবং শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্টভাবে চলমান রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করে তারা। এই সময় শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম 2022-23 সেশন থেকে শুরু হলেও 3য় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা হয়নি। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভর্তির আন্দোলন চালিয়ে গেলেও কেবলমাত্র আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে প্রশাসন বলছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই ব্যাপারে সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীদের দাবি পূরণ করা যাবে। সেনাপ্রধানের সাম্প্রতিক নানা বক্তব্যের সমালোচনা করে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সেনাপ্রধানের বক্তব্য এখতিয়ার বহির্ভূত। দুপুরে নাটোর শহরের একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, দেশ সংকটের মধ্যে আছে, দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ সংকটের মধ্যে আছে। গতকাল মুন্সিগঞ্জের লোহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মাদক বিরোধী গণসমাবেশ ও মানববন্ধনে এসব কথা বলেন তিনি। এ সময় বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশির হাতে তুলে দেওয়া যাবে না। এ ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ও দায়িত্ব নির্বাচিত সরকারের। চট্টগ্রাম বন্দর ও সীমান্তের একটি অংশ বিদেশিদের হাতে দিয়ে দিবেন, এগুলো বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে, পাড়া মহল্লায় ছোট ও বড় আকারের কোরবানির পশুর খাবার গড়ে উঠেছে। এই খামারগুলোতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। অন্যদিকে কোরবানির ঈদ সামনে রেখে নাটোরের খামারগুলোতে প্রস্তুত করা হয়েছে 5,14,000 পশু। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে সাধারণ কৃষক ও খামারিরা শেষ মুহূর্তের পরিচর্যা করছেন কোরবানির পশুগুলোকে। খামারিরা বলছেন, তাদের সবচেয়ে ভালো গরুটার দাম 12 লাখ টাকা। আর সাধারণ কৃষকরা জানান, তাদের গোয়ালে পালিত দেশি গরু লাখ টাকা পেলেই বিক্রি করে দেবেন। কেরানীগঞ্জের বড় বড় খামারিরা জানিয়েছেন, ইতিমধ্যেই তাদের খামারের অর্ধেকেরও বেশি গরু বিক্রি হয়ে গেছে। আমাদের গরু লালন করার বয়স হলো আপনার 40 থেকে 50 বছর। তারপরে ধারাবাহিকতা আমরা এই ব্যবসা লালন পালন আমরা নিজেরাই করছি। আমরা 60% প্লাস বিক্রি করে ফেলেছি। আশা করতেছি ইনশাল্লাহ ঈদের আগে আমাদের গরুগুলো সেল হয়ে যাবে। দেশীয় পদ্ধতিতে লালন করা বিশালাকৃতির দর্শনীয় এসব গরু কিনতে গত বছর নাটোরের বাণিজ্যিক খামারগুলোতে ক্রেতাদের যে ভিড় ছিল, এবার সেই চিত্র একেবারে ভিন্ন। পশু নিয়ে ক্রেতার প্রতীক্ষায় খামারিরা, কিন্তু কাঙ্ক্ষিত সাড়া নেই ক্রেতাদের। তবে ছোট গরু, ছাগল ও দুম্বা বিক্রি ভালো বলে জানান তারা। এবছর গত বছরের চেয়ে এবছর পাইকার অনেক কম। এবছর যদিও একটু চাহিদা কম মনে হচ্ছে,
আশা করতেছি এখনো সামনে সময় আছে। এই বছর আমাদের ফার্মে মিনিমাম 220 কেজি গরু রয়েছে আর সর্বোচ্চ 1300 কেজি পর্যন্ত গরু রয়েছে। আমাদের এখানে দুম্বা আছে, তারপরে আপনার এই যে গারল আছে, ম্যারেন্ডা আছে। কোরবানির ঈদের এখনও বেশ কিছুদিন সময় আছে উল্লেখ করে শেষ মুহূর্তে পশুর বাজার জমে উঠবে বলে আশা প্রকাশ করেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। ঈদের 10 দিন আগে থেকে মোটামুটি বেচা কেনা শুরু হয়। তো যেহেতু এখনো আমাদের আরো 5-6 দিন পরে বোঝা যাবে, তখন কিন্তু দেখা যাবে যে হাট বেশ জমে উঠে। কোরবানি উপলক্ষে নাটোর জেলার 22,000 খামারে এবছর 5,14,000 পশু প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনের তুলনায় 2,40,000 পশু এবার বেশি আছে বলে জানা যায়। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। মিয়ানমারের রাখাইন প্রদেশে শুল্ক কর ফাঁকি দিয়ে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট সহ 5 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ জানান, কক্সবাজারের নাজিরার টেকের সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয় এবং বোটটিতে তল্লাশি চালিয়ে 340 বস্তা সিমেন্ট সহ 5 জন পাচারকারীকে আটক করা হয়। বাফুফে বিগত সময় এএফসি গ্রাসরুট ডে ঢাকাতেই করেছে। এবারই প্রথম যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে বাফুফে এএফসি গ্রাসরুট ডে পালন করেছে। এফসির অনুদানের বাইরেও এই অনুষ্ঠানে অনেক অর্থ ব্যয় হয়েছে, সেটার সিংহভাগ শামসুল হুদা ফুটবল একাডেমি বহন করেছে। দেশের অনেক একাডেমি থেকে 8 থেকে 14 বছর বয়সী 6 শতাধিক ফুটবলার গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহে অংশ নিয়েছেন। বাফুফের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সোসা। অনুষ্ঠানে বেলুন উড়িয়ে শামসুল হুদা ফুটবল একাডেমির ভাষা সৈনিক মুসা ভবনের উদ্বোধন করেন রাষ্ট্রদূত। বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় সিক্ত আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের পর থেকে এই দেশে ভালো কিছু করার পরিকল্পনা জানায়। বাফুফের সভাপতি তাবিদ তাওয়াল জানান, দেশের ফুটবলের উন্নয়নে চুক্তি রয়েছে আর্জেন্টিনার সঙ্গে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। সংকট নিরসনের সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের সাথে পৃথক বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। সংলাপে সমাধান দেখছে জামাত, নির্বাচনী রোডম্যাপ এবং সংস্কার একসাথে ঘোষণা দাবি এনসিপির। সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে 21 জনকে পুশ-ইন করেছে বিএসএফ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।